আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদ ভবনের নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে স্পিকারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অনুরোধ। প্রকৃত সত্য আড়ালের চেষ্টা করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। করোনায় একদিনে আরও 94 জনের মৃত্যু। মাস্ক ব্যবহারে মানুষের অনীহা। মহামারীতে কমেছে ছিন্নমূল শিশুদের খাদ্য, স্বাস্থ্য ও সুরক্ষা খাতের বরাদ্দ। এবং মারা গেলেন শতাধিক যাত্রীকে বাঁচানো বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ ভবনের নকশা বহির্ভূত স্থাপনাগুলো অপসারণে স্পিকারের প্রতি অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, জিয়ার কবর নিয়ে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা করছে বিএনপি। আপেল মাহমুদের রিপোর্ট। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের সংঘর্ষের পর থেকে জিয়াউর রহমানের কবরে মরদেহের অস্তিত্ব নিয়ে চলছে আলোচনা সমালোচনা। জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের আলোচনায় এ নিয়ে বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আমি চ্যালেঞ্জ করি যে সেখানে তার কোনো মৃতদেহ নেই। যদি কোনো কিছু থেকে থাকে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন। যদি প্রমাণ হয় জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাব। মাননীয় স্পিকার, নকশা বহির্ভূত যত কিছু আছে, জিয়ার কবর শুধু না, আরো মানুষের কবর আছে, অন্য কিছু আছে, যত অবৈধ স্থাপনা সব অপসারণ করুন। মিরপুরে মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, জিয়ার লাশ নেই জেনেও শ্রদ্ধার নামে প্রতিদিন নাটক করছে বিএনপি নেতাকর্মীরা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে এসেছে এখানে জানামানের কবর নেই। তারপরে আপনারা কার কবরে যে ফুল দেন, জাতির জিজ্ঞাসা হয়ে গেল আপনাদের কাছে। এই মিথ্যাচার করছেন মরদেহ নিয়েও শুধুমাত্র রাজনৈতিক কারণে। জিয়াউর রহমানের লাশ প্রসঙ্গে জেনারেল আরশাদ লাশ কাঁধে বহন করেছেন বলে উত্তর দেন। এ ধরনের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। জেনারেল আরশাদ কফিন বহন করেছেন, কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে কিনা সেটা তো তিনি কখনো বলেননি। এদিকে কারওয়ান বাজারে যুবলীগ আয়োজিত শোক দিবসের আরেক আলোচনায় বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার রায় কার্যকরের দাবি জানান নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান ও লাখো জনতার উপস্থিতিতে জানাজা শেষে চন্দ্রিমা উদ্যানে তার দাফনকে ঐতিহাসিক সত্য বলে মন্তব্য করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তাদের মতে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত বিষয়ে প্রমাণ প্রয়োজন হয় না। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা অভিযোগ আনেন, বিরোধী মত দমনে সরকার গুমের মতো মানবতা বিরোধী অপরাধের আশ্রয় নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার নেতাকর্মীদের বেশ কয়েকটি পরিবার নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব, কিন্তু ক্ষমতাসীনরা এর সাথে জড়িত বলে দীর্ঘদিনেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। জাতিসংঘের যে চার্টার আছে, সেই চার্টারে খুব স্পষ্ট করে বলা আছে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানবতার বিরুদ্ধে এটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। আজকে সেই অপরাধে এই সরকার দুষ্ট হয়েছে। এটা শুধু আমরা বলছি না, আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশন তারা জানতে চেয়েছে চিঠি দিয়ে সরকারের কাছে যে এই লোকগুলো কোথায় গেল, খুঁজে বার করুন তাদেরকে, তাদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, অন্যথায় ইতিহাসের কাজ করায় আপনাদেরকে তার জবাব দিতে হবে। আর লেখনও যদি ক্ষুরধার হয়। একই স্থানে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা আড়াল করতে সরকার জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তাদেরকে অপমান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে কিনা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। ঐতিহাসিক সত্যের প্রমাণ লাগে না,
যেটা ঐতিহাসিক সত্য সেটা স্বতঃসিদ্ধ। এর আগে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান চেয়ে মায়ের ডাকের ব্যানারে সমাবেশে রাজনীতিবিদ ও পেশাজীবী নেতারা যোগ দেন। এ সময় প্রতিটি গুমের অভিযোগ সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। আপনি উন্নয়নের কথা বলবেন, অথচ মানুষ ডেকে দিয়ে ধরে দিয়ে মেরে ফেলবেন, খবর দেবেন না। ওই রকম রাষ্ট্র আমরা চাই না। আমাদের প্রাক্তন বিচারপতি নিয়ে তদন্ত কমিটি করে এটা পরিষ্কার করা হোক। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জিয়াউর রহমান বীর উত্তমের কবর নিয়ে অযথা বিতর্ক না করার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও 94 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বাড়লেও কমেছে শনাক্তের হার। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 26,109 জনে। মৃতদের মধ্যে 45 জন পুরুষ ও 49 জন নারী। শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন 43 জন। চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে 27 জনের। মৃতদের মধ্যে 74 জনই 50 ঊর্ধ্ব। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 30,855টি নমুনা পরীক্ষায় 3,724 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.07%। এ সময় সুস্থ হয়েছেন 6,186 জন। সুস্থতার হার প্রায় 95%। স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশ থাকলেও নগরীর কোথাও নেই সেই চিত্র। হাটবাজার থেকে নগরীর পাড়া মহল্লা সব জায়গাতেই মাস্ক পরা নিয়ে মানুষের মাঝে চরম অনীহা। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরার আগ্রহ বাড়াতে না পারলে করোনা মোকাবেলা সম্ভব নয়। বিস্তারিত মুজিবুর রহমানের রিপোর্টে। রাজধানী জুড়ে ফিরেছে কর্মচঞ্চলতা, সেই সাথে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকিও। জীবন জীবিকার চাকা সচল রাখতে ঘর থেকে বের হওয়া অধিকাংশ মানুষের মাঝে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। ছুটির দিন থাকায় নগরীর কাঁচা বাজারগুলোতে ছিল ক্রেতাদের ভিড়। অধিকাংশ ক্রেতা বিক্রেতার মুখে নেই মাস্ক। সুযোগ থাকলেও মানছেন না সামাজিক দূরত্ব, দিচ্ছেন নানা অজুহাত। আমার হার্টের সমস্যা, তো আমি মাস্ক পরলে নিঃশ্বাস ঘন হয়ে আসে। মাস্ক এখন তো বাজার টাইম শেষ, এখন বাসা চলে যাবো, নাস্তা পানি করছি, এই জন্য মাস্ক থেকে বিরত আছি আর কি। ওইভাবে মানতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক। ছোট্ট শিশুকে নিয়ে মার্কেটে এসেছেন বাবা, কিন্তু কারো মুখে নেই মাস্ক। আসলে নিরাপদ, মাস্ক পরাটা নিরাপদ, এটা তো বুঝতেছেন। বাচ্চাকে যদি মাস্ক পরায়, সে তো মাস্ক নিজেই খুলে ফেলে, সে তো পরতে দেয় না। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের আরও তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। লকডাউন পরবর্তী সময়ে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন কিনা তা তদারকিতে আগের মতো মাঠ পর্যায়ে সক্রিয় নিয়ে প্রশাসন। আর সেই তৎপরতা না থাকায় সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা আরও বাড়ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে করোনা পরিস্থিতি আরও আশঙ্কাজনকভাবে বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে ছিন্নমূল শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং সুরক্ষা খাতে আগের চেয়ে বরাদ্দ কমেছে। তাদের উন্নয়নে নেওয়া অনেক কার্যক্রম থমকে আছে বলে দাবি এনজিও কর্মীদের। এদিকে পর্যাপ্ত খাদ্য সহায়তা এবং স্বাস্থ্য সেবা না পেয়ে দুস্থ ও অসহায় শিশুদের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আর জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নিয়তির নির্মমতায় এই ছোট্ট শিশুদের স্থান হয়েছে পথে। ছিন্নমূল শিশুদের জীবন এমনিতেই ঝুঁকিপূর্ণ, এখন আবার মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে করোনা। চারিদিকে মৃত্যুর মিছিল, স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা, তখনও দুবেলা দুমুঠো খাবার পেতে মরিয়া এসব শিশু। করোনা আমরা বাসায় থাকি না, আমরা মাজারে থাকি। আমার বাপ নাই গা, আমার মা আছে, আমরা থাকি। আমাদের করোনার ভিতরে আমাকে ঝামেলা বেশি হয়েছে, কষ্টও বেশি হচ্ছে। বেশিরভাগ বাস স্ট্যান্ডে থাকতাম। আমি আগে ভাঙ্গাই টুকাইতাম। বাবা নাই, মা আছে। মারে কাজের বাসায় কাজ করতো, করোনার লেগে আর কাজ করে না। করোনায় খাওয়া দাওয়া পাইনি, আমরা না খেয়ে আসছিলাম, অনেক কষ্ট করছি, আমরা চায়া খাইছি আমরা। করোনা মহামারীতে দুস্থ শিশুদের জন্য বিদেশি প্রকল্প কমে গেছে বলে দাবি এনজিও কর্মীদের। প্রচারণা ও সুরক্ষা সামগ্রীতে বরাদ্দ থাকলেও দুস্থ শিশুদের জীবনমান উন্নয়নে নেয়া অন্য প্রকল্পগুলো ব্যাহত হচ্ছে। গত বছর শুরুতে আমরা কিছু ফান্ড বেশি পাচ্ছিলাম, যে কোভিডে আক্রান্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে ফান্ড একটু অন্যভাবে রিলিফ মোডে আসছে, রেসপন্সগুলো করছে। কিন্তু এই বছর আমরা ফান্ডিং তেমনভাবে দেখছি না। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিদেশি ফান্ডগুলো কমেই যাচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক দুস্থ শিশুদের জন্য বিশেষ প্রকল্প নিয়েছে। বরাদ্দকৃত অর্থের অপব্যবহার রোধে সার্বক্ষণিক
সার্বক্ষণিক মনিটরিং করবে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ টিম। বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব একটা ফান্ড থেকে করছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক নিজে সেটা সুপারভাইজ করবে, ইমপ্লিমেন্টেশনটা দেখবে এবং প্রতিটা অর্থের যে সুষ্ঠু ইউটিলাইজেশন হচ্ছে কিনা এই বাচ্চাগুলোকে। সরকারি বেসরকারি প্রকল্প বা প্রণোদনার পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ছিন্নমূল শিশুরা সমাজে ভালোভাবে বাঁচতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ের রাস্তাঘাট সহ 7 রাস্তার 4টি রাস্তা খোঁড়াখুড়ি চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। মূল সড়কে যেখানে পাশাপাশি 3 লেনে গাড়ি চলত, এখন চলে একটি করে, ফলে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। সংশ্লিষ্টরা বলছেন, তেজগাঁওয়ের ড্রেনেজ ও সুয়ারেজ লাইনের উন্নয়ন কাজ পুরোপুরি শেষ হতে সময় লাগবে আরও 8 মাস। আদিন সজীবের রিপোর্ট। ঢাকার চেনা ব্যস্ত সড়ক তেজগাঁওয়ের 7 রাস্তা দিনের আলো ফোটার সাথে বাড়ে মানুষের চলাচল। সকাল 8টা পেরোলেই শুরু হয় নিত্য যানজট। এই সড়কেই চলছে খোঁড়াখুড়ি, বর্ষায় যাতে পানি না জমে সেজন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন আর সুয়ারেজের পাইপ বসানোর কাজ চলছে। কিন্তু এই খোঁড়াখুড়িতেই বেড়েছে মানুষের ভোগান্তি। এখন পাশাপাশি 2টি গাড়ি চলার মতো জায়গা নেই, ফলে প্রতিনিয়ত থমকে থাকে গাড়ি, নিরুপায় মানুষ। আমরা চাই উন্নয়ন করুক, ভালো হয়েছে, এগুলি তাড়াতাড়ি কাজ শেষ করে দেখ, রাস্তাঘাট ক্লিয়ার করে দেখ, কিন্তু এগুলো তো করে না। আমাদের পরিকল্পনার অভাব, যখন যেটা মনে হচ্ছে করতেছে। পিঠ দেয়ালে ঠেকে গেছে ভোগান্তি, রাস্তা কোনোখানে চলাইতে যায় না। শুধু মূল সড়কই নয়, তেজগাঁও শিল্পাঞ্চলে আরও অন্তত 3টি রাস্তা খোঁড়া হয়েছে ভবিষ্যতে মানুষের ভোগান্তি কমাতে। কিন্তু এ পথেও আছে রিকশা আর গাড়ির জট। খোঁড়া মাটি সহ সংস্কার কাজের সরঞ্জাম ফুটপাতে রাখায় সেখানেও নেই যাওয়ার মতো অবস্থা। ফলে হাসপাতাল সহ জরুরি প্রয়োজনে এলাকায় আসা মানুষ পড়ছেন বিপদে। সরকারের 2 বছরের লকডাউনের ভিতরে কিন্তু প্রথম 6 মাসে অথবা 3 মাসে কাজগুলো করাইতে পারতো। কাজটা কিন্তু আরো সম্পূর্ণ পরিপূর্ণ আরো সুস্থ হইতো। ফিনিশিং করা এটা করতে তাহলে আমাদের মেয়াদ পর্যন্ত সময় লাগবে, ওই যে এপ্রিল পর্যন্ত, আগামী বছরের। হ্যাঁ, সিটি কর্পোরেশনের এই উন্নয়ন কাজ শুরু হয়েছে গত 23 জুলাই, করছে 4টি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা জানায় আগামী বছরের এপ্রিলে শেষ হতে পারে পুরো কাজ, আর আগামী 2-3 মাসের মধ্যে রাস্তাগুলো চলাচলের উপযোগী করে দেয়া হবে মানুষের সুবিধার্থে। সিটি কর্পোরেশন থেকে ইনস্ট্রাকশন এবং এই কাজটা এই মৌসুমেই আর কি মানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমাদের সরকারি অর্ডার হয়তো দেরি হয়েছে, তারা যেভাবে কাজ করতে আছে নির্দিষ্ট টাইমের আগে কাজ শেষ করব। উন্নয়নের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার দাবি সবার। এই উন্নয়নের কাজটা যদি লকডাউনের সময়ে হতো তাহলে মানুষের ভোগান্তি এতটা হতো না, এখন যতটা হচ্ছে। তাই মানুষের তাগাদা হলো উন্নয়ন হোক এদেশে, কিন্তু উন্নয়নের সময়টা যেন ভেবে চিনতে নেওয়া হয়। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর হত্যার বিচার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর প্রেস ইনস্টিটিউট আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি দাবি করেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে প্রেক্ষাপট তৈরি ও ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত ছিল জিয়াউর রহমান। দ্রুত নতুন কমিশন গঠন করে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে সরকারের প্রতি অনুরোধ জানান তথ্যমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখান থেকে তিনি যাত্রা শুরু করেন। শতাধিক যাত্রীকে বাঁচিয়ে নিজে না ফেরার দেশে চলে গেলেন বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ। শুক্রবার ওমান থেকে ফেরার পথে মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখন নাগপুরে জরুরি অবতরণ করান বিমানটিকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। সাহসী পাইলট হিসেবে পরিচিত ছিলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। মৃত্যুর আগ পর্যন্ত রেখে গেছেন সেই সাহসের পরিচয়। শুক্রবার ওমান থেকে 124 জন যাত্রী নিয়ে ঢাকা ফিরছিলেন পাইলট নওশাদ। বিমান উড়ন্ত অবস্থায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। নিজের চিন্তা না করে যাত্রীদের বাঁচাতে সহকারী পাইলটের সহায়তায় ভারতের নাগপুরে জরুরি অবতরণ করান বিমানটিকে।
পরে সেই যাত্রীরা সুস্থ অবস্থায় দেশে ফিরলেও আর ফেরা হলো না পাইলট নওশাদের। নাগপুরে কিংসওয়ে হাসপাতালে সোমবার সকালে তার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় উনি ইন্তেকাল করেছেন, হসপিটাল মারফত জানতে পেরেছি। ওর বাবা গ্রেট পাইলট এবং নওশাদের নিজে পাইলট হওয়াটা কিন্তু ইটস নট বাই চান্স, ইটস এ চয়েস। গত 3 বছর সে আমার বাসার পাশে, আমার ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটেই থাকতো। সো প্রতিদিন আমরা একসাথে প্রতিদিন প্রায় দেখা হতো এবং রাতেবেলা আমরা আড্ডা দিতাম। বিমানে ওঠার আগে বুকে কোনো সমস্যার কথা জানাননি ক্যাপ্টেন নওশাদ। তারপরও কিভাবে হার্ট অ্যাটাক হলো তার ব্যাখ্যা দিলেন এই চিকিৎসক। হার্টের নিজস্ব একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আছে, যেই সিস্টেমের মাধ্যমে হার্ট তার যেই একটা রিদম মেনটেন করে, রেগুলার একটা পালস রেট জেনারেট করে। এই ইলেকট্রিক্যাল সিস্টেম কোনো কারণে যদি ডিসরাপ্ট হয় বা নষ্ট হয় অথবা ক্ষণিকের সময়ের জন্য সেটা ঠিকমতো কাজ না করে, তখন কিন্তু এই ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এর আগে 2017 সালেও 150 যাত্রীর জীবন বাঁচিয়েছিলেন পাইলট নওশাদ। সেই দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে পুরস্কৃত করেছিল ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন। নওশাদের মরদেহ ভারত থেকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। কারণ এগুলো নিয়ে একটা ইউনিট কাজ করছে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষার পানিতে দেশের নদ নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে দেখা দিচ্ছে নদী ভাঙন, নষ্ট হয়েছে ফসলি জমি ও মাছের ঘের, রয়েছে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট। অভাব দেখা দিয়েছে গৃহপালিত পশু পাখির খাবারেও। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। কুড়িগ্রামে পানিবন্দী অন্তত 50,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার সকালে ধরলার পানি বিপদসীমার 34 ও ব্রহ্মপুত্রের পানি 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তলিয়ে গেছে জেলার প্রায় 14,000 হেক্টর ধানক্ষেত। বন্যার্তদের জন্য 12 লাখ টাকা এবং 280 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে প্রশাসন। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সবশেষ 24 ঘন্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি স্থিতিশীল থাকলেও কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে পানি বাড়ছে। বন্যাপ্রবণ 7 উপজেলার 30টি ইউনিয়নে অন্তত 50,000 মানুষ পানিবন্দী। ভোলার রাজাপুরে মেঘনায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বাড়িঘর ও ফসলি জমিসহ ভাঙনের মুখে প্রায় 4 কিলোমিটার এলাকা। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। হঠাৎ এই জোয়ারের পানি এবং উজানের পানির চাপের কারণে এখানে ভাঙন দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি যে ভাঙনটাকে প্রতিরোধ করার জন্য, এবং আমাদের এখানে যে সমস্ত বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন যে ধরনের সাহায্য সহযোগিতা রয়েছে সেগুলো আমরা তাদেরকে প্রদান করব। ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ফরিদপুর সদর উপজেলা ছাড়াও সদরপুর, চরভদ্রাসন, ভাঙা এবং আলফাডাঙ্গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিলীন হয়েছে বেশ কিছু বসতবাড়ি। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আরও 10 সেন্টিমিটার বেড়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের আশপাশের এলাকার ভাঙনে দেওয়ানগঞ্জের মণ্ডলবাড়ি খোলাবাড়ি সড়কের কাজলাপাড়া এলাকার 200 মিটার বিলীন হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অকল্যাণ ও অশুভ শক্তির বিরুদ্ধে আত্মাকে জাগ্রত করার শপথে মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্ম অনুসারে দুষ্টদের দমন ও শিষ্টের লালন করতে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ফজর রাব্বির রিপোর্ট। শুভ জন্মাষ্টমী। এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের মধ্যে অকল্যাণ নেমে আসে, অমঙ্গল নেমে আসে, এই করোনা ভাইরাসের মতো এরকম আসুরিক শক্তির প্রকাশ ঘটে, তখনই আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই যে তিনি যেন আবার এসে আমাদের এই ধরার ভারকে তিনি হরণ করেন। সকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে মন্দিরে জড়ো হয়েছিলেন ভক্তরা। ভক্তদের প্রার্থনা, যুগে যুগে মানবজাতিকে কল্যাণের পথ দেখাতে
নানা রূপে আবির্ভূত হবেন ভগবান শ্রীকৃষ্ণ। মানুষ যেন করোনা থেকে অভিজ্ঞতা নেয় এবং আমরা যেন সকলে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মর নামে অধর্ম আজকে সারা পৃথিবীতে যেভাবে তাণ্ডব চালাচ্ছে, উন্মত্ততা চালাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা ধর্মের নামে এই তাণ্ডব, এই অধর্ম যেন বিলীন করে। করোনা মহামারীর কারণে এবার র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি, তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরগুলোতে পূজা অর্চনা আর ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে অন্যতম এই ধর্মীয় উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে সাজানো হয়েছে রাজধানীর পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে দেখা গেছে মানুষের উৎসাহ ও উদ্দীপনা, তবে বরাবরের মতোই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। রাবিয়া আক্তার সুবর্ণা রিপোর্ট। চিড়িয়াখানায় প্রাণীদের খাঁচার সামনে বহুদিন দেখা যায়নি দর্শনার্থীদের এমন উপচে পড়া ভিড়। উন্মুক্ত পরিবেশে বহুদিন বুক ভরে শ্বাস নেওয়া হয়নি নগরবাসীর। ছুটির দিনে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াতে ব্যস্ত আগতরা। শিশুরা ব্যস্ত বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে, প্রাণ খুলে আড্ডা, খাওয়া দাওয়া, সর্বোপরি আনন্দে ব্যস্ত দর্শনার্থীরা। বাঘ দেখছি, বানর দেখছি, তারপর গন্ডার দেখছি, কুমির দেখলাম, হাতি দেখলাম। রাজধানীতে বিনোদনের অন্যতম জায়গা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। বিশেষ করে শিশুদের আকর্ষণ সবচেয়ে বেশি। তারা বিভিন্ন প্রাণীকে কাছ থেকে দেখার এবং জানার সুযোগ পায়। অনেকদিন পর এমন দৃশ্য দেখা গেল রাজধানীর শিশু পার্কেও। শিশুরা ছুটে এসেছে খেলাধুলায় মেতে থাকতে। ঘুরতে এসেছি, স্কুল বন্ধ, এই পার্কটাতে আমাদের ভালো লাগছে। করোনার মধ্যে একটু খুলছে, সেজন্য বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এখানে এসে আনন্দ পাচ্ছে। বিনোদনের অন্যতম আকর্ষণ রাজধানীর হাতির ঝিলে। সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ফ্রেম বন্দি করতে ব্যস্ত অনেকেই। জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভিড় দেখা যায় প্রায় সবখানেই। রাবিয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইলিশের ভরা মৌসুমে ভোলায় বিভিন্ন নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, ফলে চরম হতাশায় দিন কাটছে জেলেদের। তারা জানান, সাগরে ইলিশ পাওয়া গেলেও নদীতে এই মাছের ঝাঁক এখনো দেখা যায়নি। ভোর থেকে মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও দু একটি বড় ইলিশ, সাথে হয়তো বেশ কিছু জাটকা মাছ ধরা পড়ছে, যা বিক্রি করে খুব বেশি হলে উঠছে ট্রলারের তেলের খরচ আর হয়তো শখানেক টাকা। এনজিও ঋণের টাকা দিতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। তবে আগামী মাসেই নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসবে বলে আশা করছে স্থানীয় মৎস্য বিভাগ। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা পরবর্তী জটিলতায় মারা গেছেন জনপ্রিয় ভারতীয় কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ। তার বয়স হয়েছিল 85 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 31 জুলাই থেকে সেখানেই ভর্তি ছিলেন তিনি। গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই সাহিত্যিক। 33 দিন লড়াইয়ের পর করোনা মুক্ত হয়ে সেবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও এবার আর পারলেন না। সমকালীন বাংলা সাহিত্যে নিজের জায়গা করে নিতে পেরেছিলেন বুদ্ধদেব গুহ। তার প্রথম প্রকাশিত গ্রন্থ জঙ্গলমঙ্গল, এরপর মাধুকারী, কোজাগর, অববাহিকার মতো একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। কিশোর সাহিত্যেও ছিল অবাধ বিচরণ। কয়েক প্রজন্মের বহু কিশোর কিশোরীর মনকে আকৃষ্ট করে রেখেছে তার তৈরি করা রিজুকা বা রিভুর মতো চরিত্র। জাতীয় শোক দিবস এবং 21শে আগস্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরণে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জামাইকার হিলসাইড এভিনিউ অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ 15 ও 21শে আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে বক্তারা বলেন, জাতির পিতার দেখানো পথে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়াতে
নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ভালো মানের উইকেট চান বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো। তবে উইকেটের আচরণ যেমনই হোক, খেলার জয় পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে নিউজিল্যান্ডের বিপক্ষে কিছু পরিবর্তনের কথা জানিয়েছেন টাইগার কোচ। মুমিনুর রিপনের রিপোর্ট। আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ। সব সিরিজের শুরুতেই আলোচনায় থাকে উইকেটের সম্ভাব্য আচরণ, যেখানে স্বাগতিক দলের চাওয়াটাই বেশি প্রাধান্য পেয়ে থাকে। ঘরের মাঠে সবশেষ টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 সিরিজ জিতলেও ব্যাটসম্যানদের জন্য সেই সিরিজটি ছিল দুঃস্বপ্নময়। তাই বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়াতে কিউইদের বিপক্ষে রানের উইকেট চান বাংলাদেশের কোচ। বিশ্বকাপের আগে ভালো উইকেটে ব্যাটসম্যানদের প্রস্তুতি জরুরি। জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়াও গুরুত্বপূর্ণ। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা এমন উইকেট চাই যেখানে জয়ের জন্য কিছুটা বাড়তি সুবিধা পাবো, পাশাপাশি খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়বে। এই সিরিজে দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তারা দলে ফিরলেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20তে উইকেটের পেছনে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। আর ব্যাটিং লাইনে 4 নম্বরেই খেলবেন মুশফিকুর রহিম। দেখুন, দলে 3 জন ওপেনার রয়েছে, তাই চিন্তার কারণ নেই। মুশফিক দলে ফিরেছে, সে 4 নম্বরেই ব্যাট করবে। তবে প্রথম 2 ম্যাচে সোহান কিপিং করবে, পরের 2 ম্যাচে মুশফিক। বিশ্বকাপ সামনে রেখে এমন পরিকল্পনা করেছি আমরা। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলাদা ভাবনা থাকলেও বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিয়েই ভাবছেন বাংলাদেশের কোচ। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবারে পারটেক্স খেলার খবর। অবশেষে প্যারিস সেন্ট জার্মের জার্সিতে অভিষেক হলো 6 বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির। ফ্রেঞ্চ লিগ 1-এ রাসের বিপক্ষে ম্যাচের 66 মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের অভিষেকের সংবাদে আগেই বিক্রি হয়ে যায় এই ম্যাচের সব টিকিট। মেসির মাঠে নামার দিনে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পিএসজি জয় পায় 2-0 ব্যবধানে। এসএম আশরাফের রিপোর্ট। স্টাদ অগস্ট দোলন স্টেডিয়াম কেঁপে উঠল মেসি ধ্বনিতে। অবাক কাণ্ড, খেলা হচ্ছে প্রতিপক্ষ রেসের মাঠে, অথচ তাদের দর্শকরাই কিনা মেসির নামে গলা ফাটাচ্ছেন। প্যারিস সেন্ট জার্মের আর্জেন্টাইন কোচ মরিসিও পচিত্তিনো শুধু সম্ভাবনার কথা বলেছিলেন এ ম্যাচে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। তাতেই কিনা 2 দিন আগেই শেষ স্টেডিয়ামের 21,000 টিকিট। প্রথম একাদশে আর্জেন্টাইন মহাতারকাকে না দেখে তাই গ্যালারিতে নেমে এলো নীরবতা। অবশেষে 66 মিনিটে স্তব্ধতা ভাঙার উপলক্ষ পেলেন দর্শকরা। নেইমারের বদলি হিসেবে নামলেন ক্লাব ইতিহাসের সেরা ফুটবলার। পৃথিবীর অন্য কোথাও প্রতিপক্ষের ফুটবলারকে দেখে এমন উচ্ছ্বাস হয়েছে কিনা তা নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে। এই প্রথম মেসিকে বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখা গেল। কোপা আমেরিকা জয়ী অধিনায়কের গায়ে 10 নম্বরের বাইরে বহুদিন পর শোভা পেল অন্য নম্বর। ম্যাচ শেষে ধাঁধায় পড়ে যেতে হয়েছে। দল বেঁধে রেসের খেলোয়াড়রা ছবি তুলতে লাগলেন পিএসজির 30 নম্বর জার্সিধারীর সাথে। শার্প গোলরক্ষক প্রেদ্রাক রাইকোভিচ নিজের শিশুপুত্রকে মেসির কোলে তুলে দিয়ে ফ্রেমবন্দি করে রাখেন। এমন ম্যাচে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে দলের জয়ের সাথে মেসির অভিষেকটা আরও রাঙিয়ে দেন। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার রিয়াল মাদ্রিদে গেলে এটাই হবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের সাথে তার পিএসজিতে শেষ মোলাকাত। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সংসদ ভবনের নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে স্পিকারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অনুরোধ। প্রকৃত সত্য আড়ালের চেষ্টা করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। করোনায় একদিনে আরও 94 জনের মৃত্যু। মাস্ক ব্যবহারে মানুষের অনীহা। মহামারীতে কমেছে ছিন্নমূল শিশুদের খাদ্য, স্বাস্থ্য ও সুরক্ষা খাতের বরাদ্দ।
এবং মারা গেলেন শতাধিক যাত্রীকে বাঁচানো বিমানের পাইলট ক্যাপ্টেন নওশাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া ইটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ETN Bangla News। ধন্যবাদ সবাইকে।